সহজে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের দুটি নমুনা প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার তোমাদের 2024 সালের জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। ঠিক আছে, তো প্রথম ইউনিট টেস্টের পরীক্ষাতে আমাদের পূর্ণমান থাকবে 15, এখানে 30 মিনিট সময় দেওয়া থাকবে এবং এপ্রিল মাসের প্রথমেই কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা নেওয়া হবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তার আগে এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটির একটি লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত ভিডিও অর্থাৎ প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করে রাখবে। এখানে ভিডিওর পাশে পিডিএফগুলো তোমরা পাবে, সেখান থেকে তোমরা প্রশ্নগুলো চাইলে পড়তে পারবে অথবা পিডিএফগুলো নিজের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা তোমাদের জিওগ্রাফি সাবজেক্টের 2024 সালের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো প্রথমে আমরা দেখো সেট 2 এর প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করবো। এর আগের ভিডিওতে কিন্তু আমরা সেট 1 এর প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিও। তো দেখো এটা হচ্ছে তোমাদের ক্লাস 7 এর জিওগ্রাফি ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের একটি মডেল কোশ্চেন পেপার। এখানে 1 নম্বর জায়গায় দেওয়া আছে সঠিক উত্তরই বেছে নিয়ে লেখো, যে কোনো 3টি লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। ওকে, 3 নম্বর দেওয়া আছে। পরের জায়গায় বলা হচ্ছে এশিয়া মহাদেশের একটি উত্তরবাহী নদী গঙ্গা, নর্দমা না লেনা। তো এশিয়া মহাদেশের একটি উত্তরবাহী নদী হচ্ছে লেনা। ঠিক আছে, উত্তরবাহী নদী হচ্ছে লেনা অপশন। এরপর দেখো ক্ষয়ের দাগ কি দেওয়া আছে, অধিবর্ষ বছরে দিনের সংখ্যা 360, 366 না 365 দিন। তো অধিবর্ষ মানে কি, যে বছরে 28 ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 দিন থেকে বাড়িয়ে 1 দিন বাড়ানো হয় এবং 29 দিন করা হয়, সেই বছরটাই হচ্ছে কি অধিবর্ষ। ঠিক আছে, তো সেই বছরে কি হয় 365 দিনের বছর হয় এবং 1 দিন বাড়িয়ে বেড়ে যায়, তার ফলে কি হয় 366 দিন হয়। ঠিক আছে, অর্থাৎ অধিবর্ষ বছরে দিনের সংখ্যা হয় 366 দিন। ওকে, এরপর দেখো গয়ের জায়গা, পৃথিবীর ছাদ বলা হয় হিমালয়, পানির মালভূমি না আন্দিজকে। তো পৃথিবীর ছাদ কাকে বলা হয়, পানির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ। এরপর হচ্ছে ঘয়ের দাগে, পৃথিবীর অপসূর অবস্থান দিনটি হলো 4 জুলাই, 5 আগস্ট, 3 জানুয়ারি। তো পৃথিবীর অনুসূর অবস্থান, ঠিক আছে, পৃথিবীর অনুসূর অবস্থান যে দিন সেটাকে বলা হয় কি, সেটা হচ্ছে 3 জানুয়ারি। 3 জানুয়ারি হচ্ছে পৃথিবীর অনুসূর অবস্থান, আর 4 জুলাই যেটা সেটাকে বলা হয় পৃথিবীর অপসূর অবস্থান। ঠিক আছে, অপসূর অবস্থান হচ্ছে 4 জুলাই আর অনুসূর অবস্থান হচ্ছে 3 জানুয়ারি। এটা কিন্তু ভালোভাবে মনে রাখবে। তো পরের প্রশ্ন দেখে নেবো আমরা 2 নম্বর দাগে। এখানে বলা হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, যে কোনো 3টি করতে বলা হচ্ছে। ঠিক আছে, 3 নম্বর। তো এখানে দেখো বাম দিকে কি দেওয়া আছে, অপসূর, বড়দিন, ব্যারোমিটার, পিত নদী। ডান দিকে দেওয়া আছে 25শে ডিসেম্বর, এরপর হচ্ছে বায়ুচাপ মাপক যন্ত্র, হুয়াংহো, আর 4 জুলাই। তো অপসূর কাকে বলে, 4 জুলাই এটাকে বলা হয় অপসূর অবস্থান পৃথিবীর। আর বড়দিন হচ্ছে কত, 25শে ডিসেম্বর, তো 25শে ডিসেম্বরের সঙ্গে মিলবে। এরপর ব্যারোমিটার হচ্ছে বায়ুচাপ মাপক যন্ত্র। ঠিক আছে, অপশন 2 এর সঙ্গে মিলবে। আর পিত নদী, হুয়াংহো নদীকে বলা হয় পিত নদী, অপশন 3 এর সঙ্গে মিলবে। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা বাঁ দিকের সঙ্গে ডান দিক এভাবে মিলিয়ে দিলাম। ওকে, তো 3 নম্বর দাগের প্রশ্ন দেখে কি দেওয়া আছে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর করে, 2 দুগুণে 4 নম্বর দেওয়া আছে। এখানে কয়েক জায়গায় বলা হচ্ছে সৌর বছর কাকে বলে। উত্তর লিখবো কি, সৌর বছর কি এখানে বলা হচ্ছে, উত্তর লিখবো দেখো, নিজের মেরুদণ্ডের বা মেরু রেখার উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে করতে সূর্যকে একবার সম্পূর্ণ পরিক্রমণ করতে বা সূর্যের চারিদিকে ঘুরতে পৃথিবীর সময় লাগে 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 46 সেকেন্ড। এই সময়কালকে সৌর বছর বলে। সূর্যকে ভিত্তি করে পরিক্রমণের সময় অনুসারে এই সময়কাল নির্ধারিত হয় বলে একে সৌর বছর বলা হয়। ঠিক আছে, অর্থাৎ পৃথিবীকে সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর সময় কত লাগে, 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 46 সেকেন্ড, বা 365 দিন, 6 ঘন্টা। ঠিক আছে, এই যে টোটাল সময়, এই সময়কালটাকে বলা হয় কি সৌর বছর। ওকে, এরপর 3 ক্ষয়ের দাগে কি দেওয়া আছে, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার দুটি পার্থক্য লেখো। তো দেখো এটা হচ্ছে অক্ষরেখা, এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। 1 নম্বর পার্থক্য কি, অক্ষরেখাগুলি পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত আর দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত। ঠিক আছে, 2 নম্বর পার্থক্য, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত আর দ্রাঘিমা রেখাগুলি হচ্ছে অর্ধবৃত্ত। 3 নম্বর হচ্ছে অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষ রেখার উভয় দিকে ক্রমশ কমতে থাকে আর প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য কিন্তু সমান। তো 3টি পার্থক্য আমরা এখানে লিখলাম। ওকে, অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার মধ্যে। পরের প্রশ্ন দেখো, কয়ের জায়গা, বিষুব বলতে কি বোঝো। এখানে আমরা উত্তর লিখছি, বিষুব কথার অর্থ সমান দিন ও রাত্রি। 21 মার্চ ও 23শে সেপ্টেম্বর বিষুব রেখায় সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় পৃথিবীর সর্বত্র দিন রাতের সমান হয়, এই ঘটনাকে বিষুব বলে। উত্তর বলা যায় 21 মার্চ তারিখটি মহাবিষুব এবং 23 সেপ্টেম্বর
তার একটি জলবিষুব বলে। ঠিক আছে, 21শে মার্চকে বলা হয় কি মহাবিষুব, আর 23শে সেপ্টেম্বরকে বলা হয় জলবিষুব। ঠিক আছে, এরপর ঘয়ের দেখা হচ্ছে পর্বত গ্রন্থি কাকে বলে। উত্তর কি লিখবো না, অনেকগুলি সুউচ্চ পর্বতমালা বিভিন্ন দিক থেকে এসে একত্রে যে অঞ্চলে মিলিত হয় তাকে পর্বত গ্রন্থি বলে। উদাহরণ হচ্ছে এশিয়া মহাদেশের দুটি উল্লেখযোগ্য পর্বত গ্রন্থি হলো পামির গ্রন্থি ও আর্মেনীয় গ্রন্থি। ঠিক আছে, তো পর্বত গ্রন্থি কাকে বলে না, অনেকগুলি সুউচ্চ পর্বতমালা বিভিন্ন দিক থেকে এসে যখন কি হয় একত্রে যে অঞ্চলে মিলিত হয় সেই যে অঞ্চল বা সেই এরিয়া থেকে বলা হচ্ছে কি পর্বত গ্রন্থি, যেখানে এক জায়গায় সব মিলিত হয়। পরের প্রশ্ন দেখো, উমর দাগের সমচাপ রেখা কাকে বলে। তো সমচাপ রেখা কাকে বলে না, নির্দিষ্ট সময়ে সমুদ্র তলের সাপেক্ষে ভূপৃষ্ঠের একই পরিমাণ বায়ুচাপযুক্ত অঞ্চলগুলি আবহাওয়া মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বা সমপ্রেস রেখা বলে। ঠিক আছে, এরপর দেখো 4 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর, 5 একে 5 দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে তোমাদের দুটি প্রশ্ন দেওয়া থাকবে, 5 নম্বর মানে যে কোনো একটি লিখতে হবে। পরের জায়গায় দেওয়া আছে 21 মার্চ ও 23 সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রির সমান হয় কেন। এখানে আমরা উত্তর কি লিখবো, 21 মার্চ ও 23 সেপ্টেম্বর পৃথিবী তার কক্ষপথে এমন অবস্থানে থাকে যে সূর্যরশ্মি ঠিক নিরক্ষরেখার ওপর লম্বভাবে বেশি কিরণ দেয়। ঠিক আছে, এরূপ অবস্থায় দুই মেরুর কোনোটি সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে না। ছায়াবৃত্ত নিরক্ষরেখা সহ সমস্ত অক্ষরেখাকে সমান দুটি ভাগে ভাগ করে, ঠিক আছে, বিভক্ত করে আর কি। ফলে 21 মার্চ ও 23শে সেপ্টেম্বর বছরের এই দুটি দিন সুমেরু থেকে কুমেরু পর্যন্ত পৃথিবীর অর্ধাংশ আলোকিত হয় এবং বাকি অর্ধাংশ অন্ধকার থাকে। তাই পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত হয়। সব জায়গায় স্থানীয় সময় অনুসারে সকাল 6টায় সূর্য ওঠে এবং সন্ধ্যে 6টায় সূর্য অস্ত যায়। ঠিক আছে, তো এই কারণে হয় কি 21 মার্চ আর 23শে সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন রাত্রি হয়। ঠিক আছে, এরপর দেখো ক্ষয়ের জায়গায় এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য লেখো। আমরা এখানে উত্তর লিখছি, এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলি হলো সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেকং, ঠিক আছে, মেনাম, ইরাবতী, টাইগ্রিস, ইউফ্রেটিস প্রভৃতি। এই নদীগুলির বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নাম্বার এ দিয়ে আমরা লিখছি, এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলি মধ্যের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে নদীগুলি বৃষ্টির জল ও বরফ পড়া জলে পুষ্ট এবং মৌসুমী জলবায়ু দ্বারা প্রভাবিত হয়। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বর্ষাকালে নদীর নিম্ন গতিতে বন্যা দেখা দেয়। ঠিক আছে, বন্যা দেখা যায়। 4 নম্বর হচ্ছে নদী অববাহিকা ঘন বসতিপূর্ণ, অর্থাৎ এই নদীর যে অববাহিকায় সেখানে কিন্তু লোকজন বেশি বাস করে আর কি। এরপর নাম্বার ই হচ্ছে বা 5 নম্বর পয়েন্ট হচ্ছে নদী পথ নৌ পরিবহনযোগ্য ও জলসেচের কাজে লাগে। ঠিক আছে, 6 নম্বর হচ্ছে নদী মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে। এগুলো হচ্ছে এশিয়ার দক্ষিণ বাহিনী নদীর বৈশিষ্ট্য। ঠিক আছে, তো দেখো এরপর আমরা আরেকটি প্রশ্নপত্র দেখবো, প্রশ্নপত্র সেট 3। ঠিক আছে, প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। এখানে প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর দেখো সঠিক উত্তরটির নিচে দাগ দাও বা সঠিক উত্তরটি তোমাদের বেছে নিতে হবে। ঠিক আছে, 1 × 3 = 3। কয়েক দেখা দেওয়া আছে এশিয়া মহাদেশের বৃহত্তম হ্রদের নাম চিল্কা, কাস্পিয়ান সাগর না মরু সাগর না বৈকাল। তো এশিয়া মহাদেশের বৃহত্তম হ্রদের নাম হচ্ছে, উত্তর হবে কাস্পিয়ান সাগর। ঠিক আছে, কয়েক দেখা দেওয়া আছে সুন্দরবন বদ্বীপ যে নদী মোহনায় অবস্থিত, এটা হচ্ছে গঙ্গা, সিন্ধু, নর্মদা না ইয়াংসিকিয়াং। তো সুন্দরবন বদ্বীপ যে নদী মোহনায় অবস্থিত সেটা হচ্ছে গঙ্গা। ঠিক আছে, গঙ্গা নদীর মোহনায় অবস্থিত সুন্দরবন। নেক্সট গয়ের জায়গা হচ্ছে আবর্তন গতি সবচেয়ে বেশি মেরুতে, তারপর হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, নিরক্ষর রেখায় না অক্ষর ক্রান্তি রেখায়। তো পৃথিবীর আবর্তন বেগ সব থেকে বেশি হচ্ছে নিরক্ষর রেখায়। ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। এরপর দেখো 2 নম্বর দাগে এক কথায় উত্তর দাও, যে কোনো দুটি লিখতে বলা হচ্ছে, 2 নম্বর। ঠিক আছে, 1 নম্বর করে দেওয়া আছে প্রশ্নের মান। কয়েক জায়গায় দেওয়া আছে জাপানের শ্রেষ্ঠ শিল্প এলাকা কোনটি। উত্তর হবে টোকিও ইয়োকোহামা জাপানের শ্রেষ্ঠ শিল্প এলাকা। ঠিক আছে, টোকিও ইয়োকোহামা। এরপর ক্ষয়ের দাগে পৃথিবীর ছাদ কাকে বলে। উত্তর লিখবে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। পরের প্রশ্ন দেখো, গয়ের দাগে কোন তারিখটিকে কর্কট সংক্রান্তি বলা হয়। আমরা উত্তর লিখবো 21 জুন তারিখটিকে কর্কট সংক্রান্তি বলা হয়। ওকে, তো পরের প্রশ্ন দেখো 3 নম্বর জায়গায় রয়েছে অনধিক 30 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 নম্বর দেওয়া আছে। কয়েক জায়গায় বলা হচ্ছে অধিবর্ষ কাকে বলে। আমরা উত্তর লিখবো পৃথিবীর সূর্যকে একবার পরিক্রমণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টা। ঠিক আছে, কিন্তু 365 দিনে 1 বছর ধরা হয়। ঠিক আছে, এই যে 6 ঘন্টা বাড়তি সময় থাকছে এই সময়টা কিন্তু ধরা হয় না। ঠিক আছে, এখন 6 ঘন্টা সময় অতিরিক্ত থেকে যায়
এই 6 ঘন্টাকে প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে একদিন বাড়িয়ে 29 দিন ধরা হয়। অর্থাৎ 4 বছর পর কি হয়, এই 6 ঘন্টাকে ধরে নেওয়া হয়, 4 6 24 হয়, ঠিক আছে, 4 6 24 অর্থাৎ একদিন তখন বাড়িয়ে নেওয়া হয়, ফেব্রুয়ারি মাসে 28 দিন থেকে 29 দিন করে নেওয়া হয়, ঠিক আছে। আর এই বছরটিকে 366 দিনে বছর ধরা হয়, একে লিপ ইয়ার বা অধিবর্ষ বলে, ঠিক আছে। সাধারণভাবে খ্রিস্টাব্দ সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে তবে ওই বছরকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলা হয়, ঠিক আছে। সাধারণভাবে যদি আমরা এক কথায় বলতে চাই তাহলে যে সমস্ত বছরগুলিকে আমরা বা সালগুলিকে 4 দিয়ে ভাগ যদি করা হয়, কোনো ভাগশেষ যদি না থাকে তাহলে সেই সালটাকে বা সেই বছরটিকে বলা হয় লিপ ইয়ার, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, দিনের এখানে ক্ষয়ের দাগে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য লেখন। তো উত্তর লিখছি আমরা 1 নম্বর দিয়ে, ঋতু নিয়ন্ত্রিত বায়ুপ্রবাহ মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গ্রীষ্মকালে সমুদ্র থেকে আর্দ্র মৌসুমী বায়ু ফুটে আসে এবং শীতকালে স্থলভাগ থেকে শুষ্ক মৌসুমী বায়ু প্রবাহিত হয়। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অধিকাংশ বৃষ্টিপাত গ্রীষ্মকালীন সময়ে হয়, বার্ষিক বৃষ্টিপাত 100 থেকে 200 সেন্টিমিটার। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বৃষ্টিপাতের অসম বন্টন, মৌসুমী বায়ুর অনিশ্চিত ও অনিয়মিত আগমন ও প্রত্যাগমন প্রভৃতি এই জলবায়ুর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ঠিক আছে। এগুলো হচ্ছে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য। 4 নম্বরটাকে বলা হচ্ছে অনধিক 50 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। তো দুটি প্রশ্ন দেওয়া থাকছে, যে কোনো একটি লিখতে হবে। কয় থেকে দেওয়া আছে পৃথিবীর অপসূর ও অনসূর অবস্থান কাকে বলে। উত্তর লিখবে প্রথমে অপসূর হচ্ছে 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, একে পৃথিবীর অপসূর অবস্থান বলে, ঠিক আছে। এরপর পৃথিবীর অনসূর অবস্থান কি না, 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14 কোটি 70 লক্ষ কিলোমিটার, একে পৃথিবীর অনসূর অবস্থান বলে, ঠিক আছে। অর্থাৎ অপসূর অবস্থান হচ্ছে 4 জুলাই, যেখানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। আর অনসূর অবস্থান হচ্ছে 3 জানুয়ারি, যেখানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম হয়, তা হচ্ছে 14 কোটি 70 লক্ষ কিলোমিটার, ঠিক আছে। এরপর হচ্ছে ক্ষয়ের দাগে হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয় কেন। উত্তর লিখবো চীনের মধ্যে ইয়াংসি অববাহিকাটি একটি উর্বর সমতল ভূমি। এই অঞ্চলটি কৃষিকাজে অত্যন্ত উন্নত এবং এখানকার নবীন পরিমাটিতে প্রচুর ধান চাষ হয়, এই জন্য হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, এখানে 5 নম্বর দেখো অনধিক 80 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। এখানেও দুটি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে। কয় জায়গায় দেওয়া আছে নিরক্ষীয় জলবায়ু কোন কোন দেশে দেখা যায়, এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য ও স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও। তোমরা উত্তর লিখবো নিরক্ষরেখার কাছাকাছি 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে এশিয়া মহাদেশের ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ুর বৈশিষ্ট্য কি না, নিরক্ষীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে নিরক্ষরেখার উপর লম্বভাবে সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় সারা বছর অধিক উষ্ণতা থাকে, অর্থাৎ উষ্ণতাটা বেশি থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য এই অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রতিদিন বিকেলে পরিচালন বৃষ্টিপাত হয় এই অঞ্চলে, এখানকার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটার হয়ে থাকে। 4 নম্বর বৈশিষ্ট্য, তো আমরা এখানে 3টি বৈশিষ্ট্য লিখলাম। এবার বলা হচ্ছে কি স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আমাদের লিখতে হবে। তো নিরক্ষীয় অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ কি ধরনের জন্মায়, আমরা এখানে উত্তর লিখছি নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা ও বেশি বৃষ্টিপাতের জন্য ঘন চিরহরিত বা চিরসবুজ গাছ দেখা যায়, যেমন মেহগিনি, রোজউড, আয়রনউড, সেগুন, রবার, সিনকোনা ইত্যাদি উদ্ভিদ কিন্তু দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, ঠিক আছে। এরপর দেখো 5 ক্ষয়ের দাগে প্রশ্ন দেওয়া আছে ওপেক সম্পর্কে টিকা লেখো। তো ওপেক সম্পর্কে আমাদের একটা টিকা লিখতে হবে। আমরা এখানে উত্তর লিখছি ওপেক এর পুরো নাম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ঠিক আছে। অর্থাৎ যে সমস্ত দেশগুলো কি হয় পেট্রোলিয়াম যে খনিজ তেল, ঠিক আছে, সেগুলো সরবরাহ করে, সেগুলোকেই সেই সমস্ত দেশের যে সমষ্টি সেটাকেই এক কথা বলা হচ্ছে ওপেক, ঠিক আছে। এটি দক্ষিণ পশ্চিম এশিয়া ও পৃথিবীর অন্যান্য কয়েকটি খনিজ তেল রপ্তানিকারক দেশ নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। 1960 সালের 14 সেপ্টেম্বর ওপেক সংস্থাটির জন্ম হয়। এর সদর দপ্তর হচ্ছে কোথায় না অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। বর্তমানে এর 12টি সদস্য দেশ হল সৌদি আরব, কুয়েত, ইরান, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, ঠিক আছে, কাতার, ইরাক, লিবিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, অ্যাঙ্গোলা, ভেনেজুয়েলা ও ইকুয়েডর, ঠিক আছে। এগুলো হচ্ছে এই ওপেকের মধ্যে যে সদস্য দেশ সেগুলো। এবার এখানে আমরা লিখছি ওপেকের উদ্দেশ্যগুলি হলো, ঠিক আছে। উদ্দেশ্যগুলি কি না, 1 নম্বর হচ্ছে বিশ্ব বাজারে খনিজ তেলের মূল্য নির্ধারণ করা,
ঠিক আছে, সদস্য দেশগুলির তেল উত্তোলন ও রপ্তানির পরিমাণ নির্ধারণ করা, তেলের যোগান অক্ষুণ্ণ রাখা, সদস্য দেশগুলির আয় সুনিশ্চিত করা ও বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত রাখা। তো এটা হচ্ছে ওপেক সম্পর্কে আমরা লিখলাম, ওপেকের উদ্দেশ্য এবং ওপেক সম্পর্কে আমরা এখানে লিখলাম। ঠিক আছে, তো দেখো এটা ছিল তোমাদের ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের জিওগ্রাফি সাবজেক্টের। এখানে আমরা দুটি মডেল প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর কিন্তু আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। ওকে, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এবং যদি এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপ থেকে ফোন ইনস্টল করবে, সেখানে কিন্তু ভিডিওর পাশে পিডিএফগুলো তোমরা পাবে। সেখান থেকে প্রশ্ন এবং উত্তরগুলো চাইলে তোমরা পড়তে পারবে অথবা পিডিএফগুলো নিজের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।